আসসালামু আলাইকুম। আমি আজকে কোয়ান্টাম বলবিদ্যা সম্পর্কে কোয়ান্টাম বলবিদ্যার সূচনা কিভাবে হয়েছে, কিভাবে কোয়ান্টাম বলবিদ্যার প্রয়োজন দেখা দিল সেই সম্পর্কে একটু বলবো, এবং এরপর থেকে কোয়ান্টাম বলবিদ্যার যে বিভিন্ন ইকুয়েশন পরীক্ষাতে আসে সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কারণ এই বিষয়টা অত্যন্ত জটিল। অনার্স থার্ড ইয়ার থেকে কোয়ান্টাম মেকানিক্স পড়তে হয়। আমরা অনার্সে পড়েছি, তবে তখনও কঠিন লেগেছে। এখন বই খুলে দেখলাম যে হ্যাঁ, ইকুয়েশনগুলো আসলে কঠিন, পড়তে হবে। আর আমি এই ব্যাপারে সবাইকে একটু জাস্ট সহায়তা করব যে কোয়ান্টাম বলবিদ্যার দরকার কেন পড়লো, যে হ্যাঁ কোয়ান্টাম বলবিদ্যার দরকার বা কোয়ান্টাম বলবিদ্যার কেন, কোয়ান্টাম বলবিদ্যার প্রয়োজন এটা কখন থেকে অনুভব হলো, প্রয়োজন কখন থেকে এটা চিন্তা করা হলো। প্রথমে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা আমাদের বাস্তব জগতের বিভিন্ন সমস্যার সমাধান করা যাচ্ছিল। ক্লাসিক্যাল মেকানিক্স বাংলা নাম চিরায়ত বলবিদ্যা। চিরায়ত বলবিদ্যা, এটা দ্বারা আমরা সবকিছুই ব্যাখ্যা, আমাদের বাস্তব জগতের সবকিছু ব্যাখ্যা করতে পারছিলাম। এই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে রয়েছে নিউটনের বলবিদ্যা, তাড়িত চুম্বক, ম্যাক্স প্লাঙ্কের তাড়িত চুম্বক তত্ত্ব, ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তত্ত্ব, নিউটনের বলবিদ্যা, ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তত্ত্ব, এগুলোর মাধ্যমে আমরা আমাদের বাস্তব জগতের বিভিন্ন সমস্যার সকল সমাধান করতে পারছিলাম। যেমন গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, এদের বেগ, এদের গতি, এদের অবস্থান, এগুলো সফলভাবে করা যাচ্ছিল। কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছিল আমাদের পরমাণুর ভিতরে যে মৌলিক কণিকা আছে, মৌলিক কণিকার গতি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারছিল না। কারণ চিরায়ত বলবিদ্যা বলছে যে যে কোনো বস্তু থেকে শক্তির নিঃসরণ নিরবিচ্ছিন্ন আকারে হয়। বলছে যে এটা যদি পরমাণু চিন্তা করি, এটা তার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে। এখন যদি কেউ নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে, তাহলে তার শক্তি শেষ হয়ে যাবে। শেষ হতে হতে এক সময় সে সংকুচিত হয়ে আস্তে 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 শেষ হয়ে এসে নিউক্লিয়াসে পতিত হবে। তখন পরমাণুর যে আকার, সেই আকারের আর অস্তিত্ব থাকে না। এটা তখন এই ক্লাসিক্যাল মেকানিক্স কেন এরকম হচ্ছে ব্যাখ্যা করতে পারেনি। কিছু কিছু জায়গায় ক্লাসিক্যাল মেকানিক্স ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা দেখাচ্ছি যে এই জায়গাতে ক্লাসিক্যাল মেকানিক্স ব্যর্থ হয়েছে বিধায় চিরায়ত বলবিদ্যা ব্যর্থ হয়েছে বিধায় কোয়ান্টাম মেকানিক্সের মতন একটা বিষয় উত্থাপন হয়েছে। যেমন ক্লাসিক্যাল মেকানিক্সের বাংলা নাম চিরায়ত বলবিদ্যা ব্যাখ্যা করতে পারেনি, ব্যাখ্যা করতে পারছে না। কি ব্যাখ্যা করতে পারে না? একটা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব, আমি আগে যেটা বললাম যে ইলেকট্রনগুলো নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে করতে একসময় এসে কেন্দ্রে পতিত হয়ে যাবে। তখন পরমাণুর স্থায়িত্ব নিয়ে ব্যাখ্যা, পরমাণুর স্থায়িত্ব কেমন হবে, পরমাণুর স্থায়িত্ব কি, আসলে স্থায়িত্ব থাকবে না। ওনার এই চিরায়ত বলবিদ্যার মতে পরমাণুর কোনো স্থায়িত্বই থাকবে না, স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি, পারে না। দেখাতে একটু 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 ইয়েস, এবার হয়েছে। 2 নম্বর, উনি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে না।
দিতে পারে না। কি হয়েছে, হাইড্রোজেন পরমাণু বর্ণালী চিরায়ত বলবিদ্যা বলছে যে উত্তেজিত হাইড্রোজেন পরমাণু থেকে, চিরায়ত বলবিদ্যা বলছে উত্তেজিত হাইড্রোজেন পরমাণু থেকে নিরবিচ্ছিন্নভাবে অনেকগুলো বর্ণালী নির্গত হয়, এটা চিরায়ত বলবিদ্যা বলছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে যে হাইড্রোজেন পরমাণু থেকে কয়েকটি বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী বের হচ্ছে। তার মানে এই চিরায়ত বলবিদ্যার কথাটা আসলে পরীক্ষার সাথে মানে যাচ্ছে না। এটা একটা ব্যাখ্যান্তের সমস্যা হয়ে গেছে। 3 নাম্বারটা, কৃষ্ণকায় বস্তু মানে কৃষ্ণ মানে কালো, কালো বস্তু, কৃষ্ণকায় কৃষ্ণকায় বস্তুর বিকিরণ, কৃষ্ণকায় বস্তু থেকে বিকিরণ, কৃষ্ণকায় বস্তু হচ্ছে এক প্রকার কালো বস্তু, যেটা হচ্ছে যে কোনো তাপ মানে যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের তাপ আসলে সে শোষণ করবে এবং বিকিরণও করবে। শোষণ করার পরে আবার যদি মানে অন্য পরিবেশে রাখা হয়, সে ওইখান থেকে যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের তাপ বিকিরণ করবে। এই বিকিরণটা কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারছিল না। ফটোতড়িৎ ক্রিয়া এটা ব্যাখ্যা করা যাচ্ছিল না। ফটোতড়িৎ ক্রিয়া কি, যে এই যে একটা পদার্থের উপর যদি এসে আলো পড়ে, তাহলে এই পদার্থের যে পরমাণু আছে, পরমাণু বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে, তখন এই ইলেকট্রনগুলো এই আলো থেকে শক্তি নিয়ে ওই তার কক্ষপথ থেকে বের হয়ে আসে, বিকিরণ আকার বের হয়ে আসে। এই সম্পর্কে বা এই মুক্ত ইলেকট্রন তৈরি হয়, মুক্ত ইলেকট্রন বিদ্যুৎ তৈরি হয়, এই সম্পর্কে এই ফটোতড়িৎ ক্রিয়া এটা হচ্ছে চিরায়ত বলবিদ্যার মানে বলবিদ্যার ইয়ার মধ্যে নেই। আর একটা আছে কম্পটন ইফেক্ট, কম্পটন ইফেক্ট মানে একটা ভারী নিউক্লিয়াসকে একটা কম মানে ক্ষুদ্র নিউক্লিয়াস মানে কম ভরের নিউক্লিয়াসে আঘাত করে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই সম্পর্কেও ব্যাখ্যা করতে পারছে না। রমন ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে, এটাও ব্যাখ্যা করতে পারছে না। রমন ক্রিয়া, এই যে এগুলো ব্যর্থতা না, এই চিরায়ত বলবিদ্যার মাধ্যমে এই জিনিসগুলো ব্যাখ্যা আসে না। ফলে এই সব কারণে তখন এই সকল ব্যাখ্যা বা এই সকল ঘটনা থেকে নতুন কিছু তৈরি করার জন্য তখন একটা পদার্থবিদ্যার দরকার হলো, বলবিদ্যার দরকার হলো। সেটা তখন থেকেই কোয়ান্টাম বলবিদ্যার সম্পর্কে চিন্তা করা হলো, কোয়ান্টাম বলবিদ্যা। আর কোয়ান্টাম বলবিদ্যার মূল জিনিস মানে চিরায়ত বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা একটা ধারণাকৃত মান এবং পরীক্ষণীয় মানের সাথে পুরো অ্যাডজাস্ট মানে হয়, এবং ওই মানটাই চিরায়ত বলবিদ্যা গ্রহণ করে, যে পরীক্ষালব্ধ মানটাকে। আর কোয়ান্টাম বলবিদ্যায় পরীক্ষালব্ধ মান না, কোয়ান্টাম বলবিদ্যার মূল দর্শন হচ্ছে নিরীক্ষা পাওয়া পর্যবেক্ষণ একই সময়ে নিখুঁতভাবে করা যাবে না। মানে কোনো জিনিস একই সময়ে দুইটা কাজ একই সময়ে নিখুঁতভাবে করা যাবে না। দেখা এবং মানে দুইটা ঘটনা একই সাথে নিখুঁতভাবে পরিমাপ করা যাবে না। এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার দর্শন। আর কোয়ান্টাম বলবিদ্যার আরেকটা কাজ হচ্ছে এটা সম্ভাব্যতা নির্ণয় করে, যে হতেও পারে নাও পারে, বা এরকম একটা সম্ভাব্যতা নিয়ে কাজ করে। এই মানে অনিশ্চয়তা থাকবে, কোয়ান্টাম বলবিদ্যা অনিশ্চয়তা থাকবে। অনিশ্চয়তার তত্ত্ব কে দিয়েছেন? হাইজেনবার্গের অনিশ্চয়তার তত্ত্ব। হাইজেনবার্গ কি বলেছেন? একই সাথে কোনো গতিশীল বস্তু কণার গতিশীল অবস্থান এবং ভরবেগ দুইটা নির্ণয় করা যাবে না। যা একটা ইলেকট্রন যদি এই কক্ষপথে ঘুরে, তার একই সাথে তার হচ্ছে ভরবেগকে ডেল পি দ্বারা প্রকাশ করা হয় এবং অবস্থান ডেল এক্স, এই দুইটা একই সাথে নির্ণয় করা যাবে না। এগুলো এইচ নিউ ভাগ টু, এটা আসবে, আমি শিখাবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। বা একই সাথে এই যে এই কণার শক্তির পরিবর্তন ডেল ই এবং সময় ডেল টি, দুইটা কখনোই একই সাথে পরিমাপ করা যাবে না। একটা ভালো করে নির্ণয় করলে নিখুঁতভাবে নির্ণয় করা যাবে না, একটা নিখুঁত করা গেলে আরেকটা যাবে না, এরকম হবে। এই কথা বলেছে, অনিশ্চয়তা আছে আর কি। তাহলে কোয়ান্টাম বলবিদ্যার কিভাবে সূচনা হলো? বোঝা গেল যে হ্যাঁ, চিরায়ত বলবিদ্যা এই কাজগুলো করতে একটু অপারগতা ঘোষণা করেছে, এই জন্যেই পরবর্তীতে কোয়ান্টাম বলবিদ্যা তৈরি হয়েছে। এখন কোয়ান্টাম বলবিদ্যার সম্পর্কে মানে সংজ্ঞা যদি আসে, কোয়ান্টাম বলবিদ্যার সংজ্ঞা, তবে অনেকেই অনেক সংজ্ঞা দিয়েছেন দেখলাম, তবে সবচাইতে পারফেক্ট যে সংজ্ঞা সেটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটা সংজ্ঞা দিয়েছেন।
কোয়ান্টাম শব্দ একটি ল্যাটিন শব্দ যা কোয়ান্টা থেকে আসছে। কোয়ান্টা হচ্ছে শব্দ অর্থ হচ্ছে একটা প্যাকেট, শক্তির বা কণার একটা প্যাকেট, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট। এই প্যাকেটকে কোয়ান্টা বলা হয়, এই থেকে কোয়ান্টাম শব্দটি এসেছে। এখন কিভাবে বলা হয়েছে সেটা আমি একটু বলতেছি, যে কোথায় থেকে এই কোয়ান্টা শব্দটি এসেছে। প্রথমে কোন একটি বস্তু থেকে, কোন একটি মানে প্লাঙ্ক বলেছেন, বিজ্ঞানী প্লাঙ্ক সর্বপ্রথম এই কোয়ান্টাম তত্ত্বর কথা বলেছেন। বিজ্ঞানী প্লাঙ্ক কি বলেছেন? বলছেন যে এর মতে কোনো বস্তু হতে নিঃসৃত বিকিরণ, নিঃসৃত মানে চলে আমার কাছে আসতেছে, যেমন লাইট থেকে আলো আমার কাছে আসতেছে, মানে লাইট থেকে একটা বিকিরণ আমার কাছে আসতেছে। কোনো বিজ্ঞানী প্লাঙ্কের মতে কোনো বস্তু হতে নিঃসৃত বিকিরণ বা বস্তু কর্তৃক শোষিত বিকিরণ, এরা ব্ল্যাক বডি বেশি হয় বিকিরণ, ব্ল্যাক বডি থেকে উনি গবেষণা করছেন, মানে কৃষ্ণ বস্তু থেকে, তারপরে ওটা থেকেই এই তদন্ত। বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে, বিকিরণ শোষিত বিকিরণ নিরবিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন মানে সব সময় না, কন্টিনিউয়াস না, নিরবিচ্ছিন্ন না। মানে কি, এই যে একটা আলোর উৎস, সাপোজ লাইট, এখান থেকে যে সব সময় আলো এভাবে মানে এভাবে বের হয়ে আসবে তা সব সময় না, নিরবিচ্ছিন্নভাবে বের হয়ে আসবে না। উনি বলছেন এই যে বিকিরণ, এই যে বিকিরণ নিশ্চিত হচ্ছে বা রিসিভ করতেছে বা বের হচ্ছে, যেটাই হোক সেটা হবে বিচ্ছিন্ন আকারে, নিরবিচ্ছিন্ন না, তা হবে বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটে, বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে। এই ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটকে কি বলা হয়? কোয়ান্টা। এই প্যাকেটকেই কোয়ান্টা বলা হয়। প্যাকেটকে কোয়ান্টা বলে, কোয়ান্টা। এই কোয়ান্টামের বহুরূপ মানে বচন হচ্ছে কোয়ান্টাম। এটা কোয়ান্টা, ঠিক আছে। এই কোয়ান্টার এক একটি এই কোয়ান্টার একটি মানে কোয়ান্টার শক্তি এইচ নিউ হচ্ছিল যে প্যাকেট, যে আমি বোঝাচ্ছি যে এখানে একটা সোর্স, এখান থেকে শক্তি কি হবে, এটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এটা মিলে একটা প্যাকেট, দেখা যাচ্ছে, এটা মিলে একটা প্যাকেট, আবার একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণার একটা প্যাকেট, আবার ক্ষুদ্র ক্ষুদ্র কণার একটা প্যাকেট। তার মানে এই একটা প্যাকেট, তারপর একটা প্যাকেট, এবার প্যাকেট, এই প্যাকেটগুলো বের হয়ে প্যাকেটটা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির একটা ক্ষুদ্র এই কণাগুলো গুচ্ছ, বা ওখান থেকে যে বিকিরণ হবে সে বিকিরণ একটা গুচ্ছ, এতটুকু মিলে একটা গুচ্ছ, তারপর আর একটা গুচ্ছ, এভাবে একটা করে মানে পর আমাদের সামনে আসতেছে। কিন্তু এরা এত দ্রুত মানে মানে এই দুইটার মাঝে সময়ের ব্যবধান এত কম যে এটা আমাদের কল্পনা করা যাচ্ছে না, জাস্ট ধারণা। একটা হরিজন্টাল করে দেখি কি হয়। ওকে, ঠিক আছে, জাস্ট এখন মনে হয় সব দেখা যাচ্ছে, যদিও তাহলে এই যে কোনো উৎস থেকে, এটা একটা উৎস থেকে বিকিরণ কিভাবে বের হয়ে আসতেছে, এক একটা প্যাকেট আকারে, এইভাবে প্যাকেট আকারে আমাদের কাছে চলে আসতেছে। এটা একটা ক্ষুদ্রতম কণার একটা প্যাকেট, এই প্যাকেটগুলো তরঙ্গ আকারে যেভাবে হোক আমাদের কাছে আসতেছে, মানে এটা বিচ্ছিন্ন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন একটা প্যাকেট। এই প্যাকেটের শক্তি এইচ নিউ। নিউটা কি? এদের কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা তো এভাবে আসতেছে, জাস্ট এভাবে আসতেছে। তাহলে এদের কম্পাঙ্ক হচ্ছে, নিউ হচ্ছে হলো কম্পাঙ্ক, আর এইচটা হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকের একটা ফিক্সড মানও আছে। সব এগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবো। এটাই বলছে এই প্যাকেটের কোয়ান্টা, যার শক্তি এটা। এখান থেকেই কোয়ান্টাম মেকানিক্সের সংজ্ঞা দেওয়া যায়, যে কোয়ান্টাম বলবিদ্যা বলতে কি বোঝায়। বিজ্ঞানী প্লাঙ্কের মতে কোনো বস্তু থেকে নিশ্চিত বিকিরণ
বা বস্তু কর্তৃক শোষিত বিকিরণ নিরবিচ্ছিন্ন নয়, তা হবে বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। এই প্যাকেটকে কোয়ান্টা বলা হয়। এই কোয়ান্টা থেকেই কোয়ান্টাম বলবিদ্যার সৃষ্টি, বা এই কোয়ান্টামের বহু বচন কোয়ান্টাম। আর এটা নিয়ে যে পদার্থবিজ্ঞান যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কোয়ান্টাম বলবিদ্যা। আর প্রত্যেকটা কোয়ান্টার শক্তি এইচ নিউ। এখানে নিউ হচ্ছিল প্লাঙ্কের ধ্রুবক, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছিল যে বিকিরণটা বের হচ্ছে সেই বিকিরণের তরঙ্গ মানে কম্পাঙ্ক। ঠিক আছে, এইভাবেই আমাদের কোয়ান্টাম বলবিদ্যা মানে চিরায়ত বলবিদ্যা কিছু কিছু জায়গায় অসফল হলো, তার কারণে কোয়ান্টাম বলবিদ্যার প্রয়োজন হয়েছে। কোয়ান্টাম চিরায়ত বলবিদ্যা হচ্ছে না বিশাল বড় বড় বস্তু নিয়ে কাজ করে, আর কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু নিয়ে কাজ করে। যেমন একটা পরমাণুর অভ্যন্তর কি আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই ইলেকট্রন প্রোটনের নিউট্রনের গতি, সেখান থেকে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়ার কারণে শক্তি, ওরা আলফা বিটা গামা মানে নিউক্লিয়াসে কেন্দ্রের পরমাণু নিউক্লিয়াসে যে নিউট্রন আর প্রোটন থাকে এদের মধ্যে বিভিন্ন রকম সংঘর্ষ, ঘর্ষণ, সংঘর্ষ, ভাঙ্গন ইত্যাদি পরে আলফা বিটা গামা রশ্মি বের হয়েছে, এগুলো নিয়ে কাজ করে এই কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম বলবিদ্যার এই জিনিস, কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম কাজ করছে। কোয়ান্টাম বলবিদ্যা মূলত আসছেই কৃষ্ণকায়া বস্তুর বিকিরণ নিয়ে। কৃষ্ণকায়া বস্তুর থেকে বিকিরণটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এরকম এই নিয়ে। এটা থেকেই মানে এই কোয়ান্টাম বলবিদ্যার মানে প্রথমেই চিন্তাভাবনা তৈরি হয়েছে। তারপরে এসেছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য নীতি। তরঙ্গ মানে আলো একটা দ্বৈত চরিত্র, আলো কখনো কণা কখনো তরঙ্গ নিয়ে আচরণ করে, এটা নিয়ে বিজ্ঞানী ডি বগলি একটা তত্ত্ব রয়েছে। এইগুলো নিয়ে কোয়ান্টাম বলবিদ্যার সূচনা হয়েছে। আমি ধীরে ধীরে আস্তে আস্তে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন আসি আমি একটু ব্ল্যাক বডি নিয়ে। আর কি ব্ল্যাক বডি কি? ব্ল্যাক বডি বা কৃষ্ণকায়া বস্তু, কৃষ্ণকায় বস্তু, এই ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণকায় বস্তুর বিকিরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্ল্যাক বডি হচ্ছিল সম্পূর্ণরূপে মানে 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 কালো, ঘোষা কালি দেওয়া মানে ইয়ে করা, সম্পূর্ণ কালো কালির একটা বস্তু। কালো কালির আমরা কি জানি, কালো কালির ধর্ম কি? সকল যে কোনো আলো, আমরা 7টা তরঙ্গ দৈর্ঘ্য জানি, বেনি, আসো, কলা, এগুলো জানিতাম। এই 7টা আলোর তরঙ্গ, 7টা তরঙ্গ দৈর্ঘ্যের আলোই এই ব্ল্যাক বডিতে পড়লে শোষণ করে নেয়, সে ইয়ে করে না, আবার উপযুক্ত পরিবেশে সে সবগুলো বিকিরণ ছেড়ে দেয়। এই জন্য কালো বস্তু সহজে তাপ গ্রহণ করে এবং সহজে তাপ ছেড়ে দিয়ে আবার ঠান্ডাও হয়। এই জন্য গরমের দিনে রোদে যাওয়ার সময় কালো বস্তু পোশাক পরা উচিত না, কারণ কালো বস্তু প্রচুর পরিমাণ তাপ টেনে নেয়। এখন এই ব্ল্যাক বডি সম্পর্কে একটু বলি। ব্ল্যাক বডি নিয়ে পরীক্ষা করছিলেন, এই যে একটা ব্ল্যাক বডি, জাস্ট এটা পুরাটা ব্ল্যাক, কালো পুরাটা। এখন আমরা জানি ব্ল্যাক বডি সব কিছু শোষণ করে নেয়, কিন্তু সে একটা এখান থেকে একটা বিকিরণ ফেলা হলো, এখানে এসে পড়লো, সে শোষণ করে নেওয়ার কথা, সে এখানে ধাক্কা লাগলো, এখানে ধাক্কা লাগলো, এখানে ধাক্কা লাগলো, লেগে কিছুটা বিকিরণ বের হয়ে আসতেছে। তখন এটা নিয়ে এই বিকিরণটা বের হয়ে আসতেছে, এখন কেমন বিকিরণটা বের হয়ে আসতেছে এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। বা এই যে শক্তি শোষণ করতেছে, আবার এই ব্ল্যাক বডি কি করে, যে এই যে আসলো কিছু অংশ বের হলো, বাকিটা শোষণ করছে। যে শোষিত যে আলো শোষণ করছে তার তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য যেটা বের হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এই ব্যাখ্যাগুলো পর্যায়ক্রমে আসছে। যেমন প্রথমেই এই ব্ল্যাক বডির বিকিরণ সম্পর্কে আমি বই থেকে কিছু লাইন কোট করছি। সেটা এই কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে 1859 সালে বিজ্ঞানী কারশফ উনি বলেছেন, বিজ্ঞানী কারশফ এই কৃষ্ণকায় বিকিরণ সম্পর্কে 2টা তথ্য দিয়েছেন। উনি সুন্দর কথা বলেছেন যে কৃষ্ণকায়ের উপর কোনো আলো আসে আপতিত হলে সে পুরোটাই শোষণ করে নেয় এবং বরং উত্তপ্ত হলে, এবং এটা যদি উত্তপ্ত হয় তাহলে উত্তম মানে এখানে যদি কৃষ্ণকায় বস্তুর উপর যদি কোনো এসে আলো আপতিত হয় সে শোষণ করে নেয়, আবার ওই বস্তুটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সে সকল মানে যে তাপটা গ্রহণ করবে সেটা আবার বিকিরণও করে দেয়। আর একটা বলছে কৃষ্ণকায় বস্তুর
বিকিরণ শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। এই কৃষ্ণকায় বস্তুটার তাপমাত্রা কেমন সেটার উপরই তার বিকিরণ নির্ভর করছে, সে শোষণ করবে না দিবে। এই বস্তুটার প্রকৃতির উপর ডিপেন্ড করছে না, প্রকৃতিটা মানে কেমন বড় ছোট এই সবের উপর ডিপেন্ড করছে না। তাহলে দুইটা বলছে যে ব্ল্যাক বডি বা কৃষ্ণকায় বস্তুর কি বলছে যে কারশফ কি বলছে যে কৃষ্ণকায় বস্তুটি যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে নেবে, আবার উত্তপ্ত করলে এরা বিকিরণ মানে ছেড়ে দিবে, নিঃসরণ করবে, শোষণ করবে এবং ছেড়ে দিবে। আরেকটা বলছে যে এই কৃষ্ণকায় বস্তুর তাপমাত্রা কেমন, তাপমাত্রা বেশি না কম তার উপরই ডিপেন্ড করবে, সে শোষণ করবে না ছেড়ে দিবে, এর প্রকৃতির উপর ডিপেন্ড করছে না। তারপর 1884 সালে স্টিফান এবং স্টিফ্যান ও বোল্টজম্যান দুইজন বিজ্ঞানী বলছেন যে এই কৃষ্ণকায় বস্তু যে কোনো আয়তন থেকে যে বিকিরণ নির্গত হবে তার শক্তি তার এই তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটা স্টিফান এবং বোল্টজম্যান বলছে যে এর তাপমাত্রা যদি চতুর্থ ঘাতের সমানুপাতিক, এখান থেকে যে বিকিরণ বের হয়ে আসবে সেই বিকিরণের এনার্জি। এইভাবে বিজ্ঞানী ভিন একটা আছেন, উনি 1893 সালে বিজ্ঞানী ভিন, অনেকেই বিজ্ঞানী ভিন, আমি জাস্ট সংক্ষেপে লিখছি। উনি বলছেন উনি এইখান থেকে যে মানে তাপ যে বিকীর্ণ হয়ে চলে আসতেছে ওখান থেকে, সে সম্পর্কে দুইটা সূত্র দিয়েছেন। ল্যামডা টি ইজিক্যাল টু ধ্রুবক মানে এর তরঙ্গ দৈর্ঘ্য এবং তাপমাত্রা, এই বস্তুর তাপমাত্রা, এই দুইটা সবসময় ধ্রুবক হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তাপমাত্রা বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, যে মান পাবো একটা ফিক্সড মান পাবো। আবার তাপমাত্রা কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এই দুইটার গুণফলে আর একটা মান পাবো, একই রকম সবসময় একই রকম সিস্টেম কাজ করবে। আর একটা বলছিলেন যে ই ল্যামডা মানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে শক্তি টি ইজিক্যাল টু এই ধ্রুবক ভাগ টি টু দি পাওয়ার 5, এরকম একটা সম্পর্কের কথা বলেছে, না টি টু দি পাওয়ার -5 এরকম এই সম্পর্কের কথা বলেছে। আসলে এগুলো বিজ্ঞানী ভিন বলেছেন। তারপরে আমি জাস্ট সংক্ষিপ্ত করে দিই, রাত হয়ে গেছে। তারপর বিজ্ঞানী র্যালে এবং জিন্স 1900 সালে বিজ্ঞানী র্যালে এবং জিন্স ওনারা একটা তত্ত্ব দিয়েছেন। ওনারা বলছিলেন এই যে বিকীর্ণ বের হবে সে যে তরঙ্গ দৈর্ঘ্যে তার মান হবে 8 পাই ল্যামডা টু দি পাওয়ার -4 কেটি। কে হচ্ছিল বোল্টজম্যান ধ্রুবক, টি হচ্ছিল তাপমাত্রা, ওই বস্তু তাপমাত্রা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এরকম কিছু বিজ্ঞানী র্যালে জিন্স এই সূত্র দিয়েছেন। তারপরে বিজ্ঞানী লুমার এবং ফিশম্যান ওনারা হচ্ছিল কিছু গ্রাফ দেখিয়েছেন, এভাবে গ্রাফ দেখিয়েছেন, গ্রাফের অনেক তথ্য আছে, এভাবে গ্রাফ দেখিয়েছেন লুমার এবং ফিশম্যান। সবচেয়ে বড় কথা এগুলো সবই ব্যাখ্যা ঠিক আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী প্লাঙ্ক। এগুলো ব্যাখ্যা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হয়েছে, কেউ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দিয়েছে, কেউ বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দিয়েছে। বিকিরণটা ক্ষুদ্র তরঙ্গের জন্য একটা ব্যাখ্যা হয়েছে, কারোটা বড় তরঙ্গের জন্য হয়েছে। কিন্তু ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ সম্পর্কে, কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে যে তথ্যটা দিয়েছে সেটা ক্ষুদ্র এবং মানে দীর্ঘ সকল তরঙ্গের জন্যই গুরুত্বপূর্ণ, সেই তথ্যটা বলতেছি। এবং এই তত্ত্ব থেকেই কোয়ান্টাম নামের উৎপত্তি হয়েছে। ম্যাক্স প্লাঙ্ক যে তত্ত্বটা দিয়েছেন 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটি তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্ব উনি কি বলেছেন যে ম্যাক্স প্লাঙ্ক বলছেন যে পারমাণবিক মাত্রার স্পন্দক সমূহ
হচ্ছে বিকীর্ণ শক্তির উৎস, হচ্ছে বিকীর্ণ শক্তির উৎস, শক্তির উৎস। এবং এবং এই যে বিকিরণ মানে ওই যে মানে পারমাণবিক স্পন্দক সময় মানে পারমাণবিক মাত্রার স্পন্দক মানে ওই ভিতরে যে ইলেকট্রন প্রোটনগুলো ঘুরতেছে মানে নড়াচড়া করছে, সেই স্পন্দকের কারণে বিকিরণ, ওই স্পন্দনই কারণে যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো চলাফেরা করছে না, এর মধ্যে নিউট্রন প্রোটন কি বসে আছে, সবাই গতিশীল, এদের যে স্পন্দন, এই স্পন্দনের কারণে বিকীর্ণ শক্তি তৈরি হচ্ছে, মানে শক্তি ওখান থেকে বের হয়ে আসছে, বিকিরণ হচ্ছে। এবং এই যে বিকিরণ এবং এই যে বিকিরণ কই এই যে বিকিরণ তা নিরবিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন নয়। এই বিকিরণটা নিরবিচ্ছিন্ন মানে সব সময় হবে তা না, একটা ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের মানে ব্যবধানে হবে। একটা প্যাকেট আকারে এতটুকু বের হলো, তারপর আবার বের হলো, এবার প্যাকেট আকারে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে। নিরবিচ্ছিন্ন নয়, তা বিচ্ছিন্ন। এবং এইচ নিউ আর একটা জিনিস, এইচ নিউ শক্তি নিয়ে প্যাকেট আকারে নির্গত হয়, মানে এই যে একটা বস্তু, এর বস্তু যে পারমাণবিক বিভিন্ন কণিকা আছে, সেই কণিকার মানে স্পন্দনের কারণে যে বিকিরণ হচ্ছে, সেই বিকিরণগুলো কি হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে, তরঙ্গ আকারে বা এইসি আকারে এক জায়গা থেকে এই প্যাকেটগুলো এইভাবে আমাদের কাছে আসতেছে। কিন্তু এর মাঝে মাঝে ফাঁক থাকবে, মাঝে মাঝে সময় এটাই থাকবে, এটা একটা, এদের এনার্জি এইচ নিউ, এদের এনার্জি কত, এইচ নিউ, এইভাবে বের হয়ে আসতেছে। এখানেই সে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য সকল কিছু ব্যাখ্যা এই প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্ব এই মানে এই সংজ্ঞা থেকে পাওয়া যাবে। এবং এই সংজ্ঞা থেকে কোয়ান্টাম তত্ত্বের সূচনা হয়েছে। পরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, একই সাথে বস্তুর অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়, একই সাথে একটা গতিশীল বস্তু যাচ্ছে, আমি একই সাথে এখানে পড়া এবং একই সাথে গান শোনা দুইটা করতে পারবো না। আবার অনেকে কি করে, হেডফোন কানের মধ্যে দিয়ে পড়ে, ওটা আসলে পড়া না, কারণ একই সাথে পড়াশোনার মনোযোগ দেওয়া এবং একই সাথে গান দুটো শোনা হবে না। হয়তো হেডফোন দিয়ে সে পড়াশোনার মনোযোগ দিয়েছে, গান সে শুনতেছে না। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর ডি ব্রগলি তরঙ্গ মানে আলোর দ্বৈত চরিত্র, এগুলো ক্রমান্বয়ে দেওয়া হবে। মূল কথা হচ্ছে যে মানে কি, কোয়ান্টাম বলবিদ্যার কিভাবে সূচনা হয়েছে, মানে চিরায়ত বলবিদ্যার ব্যর্থতা কোথায়, আর কি নাম, কোয়ান্টাম বলবিদ্যার সূচনা কোথায়, ব্যর্থতার সূচনা। তোমার কোয়ান্টাম বলবিদ্যার মানে চিরায়ত বলবিদ্যা কি করছে, বৃহৎ বস্তু সম্পর্কে কথা বলছে, আর কোয়ান্টাম বলবিদ্যা ক্ষুদ্র বস্তু নিয়ে কথা বলতেছে। এগুলো নিয়ে ব্যর্থতা সফলতা পার্থক্য আকারে আসবে। ব্ল্যাক বডি নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম তথ্য দিয়েছে, তার মধ্যে আমি বলেই দিলাম সবচেয়ে বড় কথা কোয়ান্টাম তত্ত্ব, এই ম্যাক্স প্লাঙ্কের একটা তত্ত্ব দিয়েছেন এটা। পরে আসবে বিজ্ঞানী আইনস্টাইন একটা দিয়েছে ফটোতড়িৎক্রিয়া, যার জন্য 1905 সালে উনি ফটোতড়িৎক্রিয়া দিয়েছে, 1921 সালে ওটার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। প্রথমে বিজ্ঞানী আইনস্টাইন এই কোয়ান্টাম তত্ত্বের প্রতি মানে বিশ্বাস ছিল না, যে উনি সম্ভাব্যতা এটা বিশ্বাস করেন, উনি এক্সাক্টটা চান। তো পরে এই মানে কোয়ান্টাম তত্ত্বকে ব্যবহার করেই উনি ওই ফটোতড়িৎকে আবিষ্কার করেছেন। ধন্যবাদ, আজকের মধ্যে এখানেই। পরবর্তীতে আমি ফিজিক্সের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোচনা বা ধারাবাহিক ক্লাসগুলো গ্রুপে দিব, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।